প্যাংলা তড়িঘড়ি করে কালুকে সঙ্গে নিয়ে সন্তুর বাড়ি যায়। সন্তুর বডি তখনও ঝুলছে। পুলিশ আসলে বডি নামানো হবে। সন্তুর বোন বারান্দার এক কোণে বসে কেঁদে চলেছে। সন্তুর মা বারান্দার সিঁড়িতে বসে গলা ছেড়ে কাঁদছেন। তাকে ঘিরে রয়েছেন 3 জন মহিলা। সন্তুর মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। যে ঘরে সন্তুর লাশ ঝুলছে সেই ঘরের দরজার কাছে দাঁড়িয়ে 3 মাঝবয়স্ক লোক। তারা ঘরের ভেতরের দিকে তাকিয়ে হা হুতাশ করে চলেছে। কালু ও প্যাংলা এগিয়ে যায় সন্তুর ঘরের দিকে। ভেতরে ঢোকে প্যাংলা, কালু তার পেছনে। সন্তুকে ঠিক চেনা যাচ্ছে না। জিভটা বেরিয়ে আছে, মুখটা বিকৃত লাগছে, পায়ের পাতা টান টান। কালু সন্তুর লাশ দেখে কেঁদে ওঠে। প্যাংলার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কান্না পাচ্ছে, কিন্তু কান্নাটা বেরোচ্ছে না। না, কান্না নয়, বমি পাচ্ছে প্যাংলার। সন্তুর মতো ছেলে আত্মহত্যা করল। 2 দিন আগেও তো প্যাংলাকে হালনা ছাড়ার বাণী শোনাচ্ছিল। সেই কিনাই কঠিন সিদ্ধান্ত নিল। খুব অচেনা লাগে সন্তুকে। কালু ও প্যাংলার সব থেকে কাছের বন্ধু ছিল সন্তু, যাকে বলা যায় ইন্দোনগরের 3 ইডিয়টস। নামকরণটা প্যাংলাই করেছিল। এখন তাদের একজন লাশ হয়ে ঝুলছে আর দাঁড়িয়ে দেখছে 2 ইডিয়টস। সন্ধে নামার আগে পুলিশ আসে। ততক্ষণে বুচাই, নিতাই সহ অন্যান্যরাও এসে গিয়েছে। সন্তুর মা ইতিমধ্যেই 3 বার জ্ঞান হারিয়েছেন। লাগাতার কান্নায় এখন অনেকটা ক্লান্ত। কান্নার রেশ কমেছে বটে, কিন্তু কষ্টটা কমেনি। সন্তুর বোনের দিকেও তাকানোর অবস্থা নেই। রাত 8টা নাগাদ সন্তুর মরদেহ তোলা হলো একটা ম্যাটাডোরে। প্যাংলার নেতৃত্বে ক্লাবের ছেলেরাই শ্মশানে নিয়ে গেল সন্তুর দেহ। শ্মশানে যাওয়ার পথেই আসল ব্যাপারটা জানতে পারে প্যাংলা, কালুর মুখ থেকে। গ্রুপ ডি পদে চাকরিটা এবার হয়ে যাবে ভেবেছিল সন্তু। মেধা তালিকায় নামও ছিল একেবারে শীর্ষে। ইন্টারভিউ হওয়ার পর সন্তু বাড়িতে জানিয়েছিল এবার তার চাকরি কেউ আটকাতে পারবে না। কিন্তু 3 দিন আগেই সে জানতে পারে তার নাম তালিকার নিচে নেমে গেছে। সেটা জানার পর মুষড়ে পড়ে সন্তু। তারপরেই এই কাণ্ড। এসব সন্তুর মাই কালুকে বলেছে। প্যাংলার বুঝতে অসুবিধে হয় না যে সন্তুর মৃত্যুর জন্য সেই আসলে দায়ী। এক বিরাট অপরাধ বোধ প্যাংলাকে গ্রাস করে। পাতালে ঢুকে যেতে ইচ্ছে করে তার। রাত 10টার পর কাঠের চুল্লিতে আগুন লাগানো হয়। সন্তুর দেহ পুড়তে শুরু করে। ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ে প্যাংলা। কালু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অঝরে কাঁদতে থাকে প্যাংলা। ঠিক শিশুরা যেমন কাঁচা ঘুম থেকে উঠে কাঁদে। কিছুক্ষণ পর চুল্লির আগুনের তেজ কমে আসে। প্যাংলার কান্নার রেশও কমে যায়। প্যাংলা ফোঁপায়। চুল্লির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মনে মনে শপথ নেয় যে করেই হোক তাকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তবে কিভাবে করবে সেটা প্যাংলা জানে না। সেদিন রাতে ঘুম আসেনি প্যাংলার। সকাল হতেই সে ঠিক করে চাকরিটা করবে না। বাড়িতে সে কথা জানিয়েও দেয় প্যাংলা। সে কথা শুনে ফণিভূষণ জিজ্ঞেস করে, তাহলে টাকাটার কি হবে? প্যাংলা জানায়, সেটা আমি দেখছি। এই কথা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় প্যাংলা। কালুকে এই বিষয় জানানোর সাহস পায় না, কারণ তার মনে হয় কালু আসলটা জানলে প্যাংলাকে কোনোদিন ক্ষমা করবে না। প্যাংলা এসব ভাবতে ভাবতেই মোহনস কোচিং সেন্টারে গিয়ে হাজির হয়। ওপরে অফিসে গিয়ে দেখে মোহন পাকড়াশি ঘরে একাই বসে আছে। আজ আর ঘরে ঢোকার অনুমতি নিল না প্যাংলা। সোজা ঢুকে যায়। প্যাংলাকে দেখেই মোহন পাকড়াশি বলে,
আরে বাস, সাত সকালে তা মিষ্টি টিষ্টি কই? প্যাংলা বলে, দোকানে। মোহন পাকড়াশি বলে, এ দেখো সকাল সকাল আবার মস্করা করে। প্যাংলা গম্ভীর গলায় বলে, সেসব করার মুড আর টাইম কোনোটাই আমার কাছে নেই। শুধু একটা কথা জানাতে এলাম, স্ট্রেট কাট বলছি, 1 সপ্তাহের মধ্যে আমার টাকা আমার ফেরত চাই। মোহন পাকড়াশি অবাক হয়ে বলে, মানে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওনি? প্যাংলা বলে, হ্যাঁ পেয়েছি, কিন্তু চাকরিটা আমি আর চাই না। মোহন পাকড়াশি বলে, এ আবার কেমন কথা? সবাই তো চাকরির জন্য প্রাণ অবধি দিতে রাজি। প্যাংলা বলে, হ্যাঁ প্রাণ দিতে রাজি, কিন্তু প্রাণ নিতে রাজি নই। আমি 1 সপ্তাহ পর এসে টাকাটা নিয়ে যাব, রেডি রাখবেন। এই কথা বলে বেরিয়ে যায় প্যাংলা। ফাঁপড়ে পড়ে মোহন পাকড়াশি। অঙ্কের টিচার বিষয়টি জানার পর প্যাংলাকে ফোন করে, অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে একই কথা বলে, টাকাটা ফেরত চাই। এর মধ্যেই সেই খবর পৌঁছে যায় মহাদেব হালদারের কাছে। সে গিয়ে মোহন পাকড়াশি ও অঙ্কের টিচারের সঙ্গে কথা বলে। মহাদেব হালদার বলেন, টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তার সঙ্গে প্যাংলাকে দেখা করার কথা জানায় মহাদেব হালদার। সেই মতো অঙ্কের টিচার প্যাংলাকে মহাদেব হালদারের সঙ্গে দেখা করতে বলে। এদিকে প্যাংলা যে চাকরিটা নিতে চায় না, সেই খবর পৌঁছে যায় টুম্পার কানে। কলেজ ফেরার পথে টুম্পা প্যাংলার সঙ্গে দেখা করে, চাকরি না নেওয়ার কারণ জানতে চায়। প্যাংলা বলে, শোনো, আমি কোনো মতেই চাকরিটা নিতে পারবো না, আর এ ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করো না। টুম্পা বলে, তাহলে আমাদের বিয়েটা? প্যাংলা বলে, সেটা তোমার ওপর, তুমি চাইলে বিয়ে হবে, নালে হবে না, তবে চাকরি আমি নিতে পারবো না। এই কথা বলে প্যাংলা চলে যায়। টুম্পা প্যাংলার এই আচরণ দেখে অবাক হয়। রাতে প্যাংলা মহাদেব হালদারের বাড়ি যায়। বসার ঘরে প্যাংলাকে বসতে দেওয়া হয়। কিছুক্ষণ পর মহাদেব হালদার এসে প্যাংলা ঠিক উল্টো দিকে বসে। তার পাশে এসে বসে লম্বু তপন। মহাদেব হালদার বলে, শুনছি তুমি নাকি চাকরিটা নিতে চাও না? প্যাংলা বলে, ঠিকই শুনেছেন, এখন টাকাটা ভালোই ভালোই ফেরত চাই, কোনো রকম ঝামেলা ছাড়াই। লম্বু তপন বলে, এই তোর সাহস তো মন্দ না, কার সাথে কথা বলছিস জানিস? প্যাংলা উত্তর দেওয়ার আগেই হাত দেখিয়ে মহাদেব হালদার লম্বু তপনকে থামিয়ে দেয়। তারপর মহাদেব হালদার প্যাংলাকে বলে, দেখো ব্যাপারটাও তো সোজা নয়। হ্যাঁ, ইচ্ছে হলো চাকরি চাই বলে টাকা দিলে, আবার ইচ্ছে হলো চাকরি চাই না বলে টাকা ফেরত চাইছো, এভাবে তো হয় না। প্যাংলা উঠে দাঁড়ায়, তারপর বলে, আমার টাকা ফেরত চাই 1 সপ্তাহের মধ্যে। মহাদেব হালদার বলে, ভয় দেখাচ্ছ? প্যাংলা বলে, না, পাপের প্রায়শ্চিত্ত করছি। মহাদেব হালদার বলে, শোনো, টাকা তুমি ফেরত পাবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। ফোঁস ফোঁস করে 2 বার নিঃশ্বাস ছাড়ে প্যাংলা, তারপর হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মহাদেব হালদার লম্বু তপনকে প্যাংলার উপর নজর রাখার নির্দেশ দেয়। পরের দিন প্যাংলা ক্লাবের ছেলেদের জানায়, এবার ভোটে মহাদেব হালদারকে উচিত শিক্ষা দিতে হবে, তার জন্য ক্লাবকে তৈরি থাকতে হবে। কিন্তু কি কারণে প্যাংলার এই সিদ্ধান্ত, সেটা গোপন রাখে। তাই প্যাংলার প্রস্তাবে কেউ সায় দেয় না, কারণ ক্লাব রাজনীতিতে অংশ নেওয়ার পক্ষপাতী নয়। সবাই মনে করে প্যাংলা ব্যক্তিগত শত্রুতা থেকেই এই কথা বলছে। ক্লাব থেকে যে কোনো সুবিধে পাওয়া যাবে না সেটা প্যাংলা বুঝতে পারে। তাই মহাদেব হালদারকে শায়েস্তা করতে বিরোধী নেতা বিপিন দাসের বাড়ি যায় প্যাংলা। তার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে। কিভাবে মহাদেব হালদারকে কাবু করা যায় সেই নিয়ে আলোচনা চলে, কিন্তু বিপিন দাসের সেইভাবে লোকবল নেই, জনসমর্থন তো একেবারেই নেই। বিপিনবাবু বলে, মহাদেব হালদারের মতো লোককে শায়েস্তা করতে হলে একটাই উপায়, তাকে ভোটে হারাতে হবে। কিন্তু সেই প্রস্তাব প্যাংলার মনে ধরেনি, তাই বাধ্য হয়ে ফিরে আসে। প্যাংলা যে মহাদেব হালদারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সেই খবর পৌঁছে গেল লম্বু তপনের কানে। মহাদেব হালদারকে সেই কথা সে জানায়। সেটা শুনে বেজায় চটে যান মহাদেব হালদার। তার মনে হয় এখনই কিছু না করতে পারলে ভোটে সমস্যা হতে পারে।
তাই প্যাংলাকে আটকানোর ফন্দি আঁটে মহাদেব হালদার ও লম্বু তপন। কালুর সঙ্গে গোপনে দেখা করে লম্বু তপন। তারপর কালুকে জানায় সন্তুর আত্মহত্যার জন্য প্যাংলাই দায়ী। কালু বিশ্বাস করতে নারাজ। তখনই লম্বু তপন সবটা খুলে বলে। প্যাংলার উপর বেজায় অসন্তুষ্ট হয় কালু। সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্যাংলা। বাইকে করে এগোনোর সময় প্যাংলা দেখে রাস্তা আটকে কালু দাঁড়িয়ে আছে।